sa sa ni sa re re sa re ga 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 ma ga re sa 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 ni sa re re sa ni sa pa ma ga sa sa ni sa re re sa re ga 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 ma ga re sa sa দিল্লি বই মেলা বুকে আয় মামা। দিল্লির বুকে আবার ফিরছে বই, বুদ্ধি আর সংস্কৃতির মহোৎসব। 1997 সালের স্বপ্ন আজ 23 বছরের ঐতিহ্য। এ শুধু বই মেলা নয়, এ এক আন্দোলন, এক মিলন মেলা, এক পরিচয়ের উৎসব। 70টিরও বেশি স্টল, বহুভাষিক সাহিত্য, লিটারেচার ফেস্টিভ্যাল, স্টার্ট আপ মেন্টরশিপ আর তার সঙ্গে ভারত লোকোৎসবের রঙিন আবহ, সব একসাথে। কেন দিল্লিতে বাংলায় বই মেলা? কেন এই আয়োজন আজও এত প্রাসঙ্গিক? নবীন প্রজন্মের জন্য কি বিশেষ আকর্ষণ থাকছে এই বইমেলায়? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা কথা বলবো আয়োজকদের সঙ্গে। স্বাগতম বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত দিল্লি বুক ফেয়ার স্পেশাল পডকাস্টে। আমি ভাস্বতী গোস্বামী আর আপনি শুনছেন ডিএনএ মিডিয়ার এক্সক্লুসিভ কভারেজ। এবার চলে আসছি যুগ্ম সম্পাদক সুমন্ত ভৌমিকের কাছে। সুমন্তদা, আপনাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে 23 বছরের মেলার চরিত্র বদলেছে কি? আর বদলালে আপনার কি মনে হয়েছে? মানে এটা কি শুধু বড় হয়েছে নাকি আরো প্রাসঙ্গিক হয়েছে? না, বড় তো হয়েছেই, অবশ্যই হয়েছে। এটা তো সঙ্গে সঙ্গে অনেক কিছু জুড়েছে। বইমেলা তো বইয়ের নানা রকম বিপণী থাকবেই, তার সঙ্গে অনেক কিছু যোগ করতে হয়েছে আমাদের এই কথা ভেবে যে শুধু বই মেলাই নয়, বইয়ের সঙ্গে অনেক কিছু দেখতে লোকেরা আসে। কেননা পৃথিবীর চরিত্র বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, ডিজিটাল এজ এসে গেছে। এর সঙ্গে আমরা এবারে কিছু শিক্ষণ সংস্থাকে যোগ করেছি, যারা তাদের পড়াশোনার পাঠ্যক্রম কোথায় কিভাবে পড়ানো হয় ইত্যাদি জানাবেন ছাত্রছাত্রীদের, যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হন। এছাড়া আমরা বিদেশি এম্বাসিদের অনুরোধ করেছি তারা যেন নিজেদের স্টল দেন। এর মধ্যে আমরা ফ্রান্সকে হয়তো পাবো রাশিয়াকে এবং অন্যান্য দেশকেও পাবো। তারা নিজেদের বই তাদের ভাষাতে দেখাবেন, সঙ্গে অনুদিত বইও রাখবেন, যেমন বাংলায় অবশ্যই রাখবেন, ইংরেজিতেও রাখতে পারেন। এর সঙ্গে আরেকটা জিনিস আমরা যোগ করেছি যে বইমেলায় শুধু বইমেলাই কেন থাকবে, আমরা বাঙালিদের গর্বের বিষয় যে ব্যবসা, দ্বারকানাথ ঠাকুরের সময় থেকে বাঙালিরা ব্যবসা করে আসছে, প্রফুল্লচন্দ্র রায় এবং অনেকেই, সেই ধারাটা যাতে অব্যাহত থাকে তার জন্য আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিলকে পাশে পেয়েছি। তারা থাকবেন, তারা স্টল দেবেন এবং বাংলার ঐতিহ্যময় ব্যবসার যে ধারা চলেছে সেটাকে তুলে ধরবেন। এই সব মিলিয়ে প্রাসঙ্গিকতা আমার মনে হয় বেড়েছে। বড় তো অবশ্যই হয়েছে, 70টা স্টল কম কথা নয়। বিশাল জায়গা নিয়ে স্টল হবে, দেখানো হবে, কিন্তু তার সঙ্গে আমরা এইগুলোকে যেহেতু রাখছি, এই প্রাসঙ্গিকতা আরো বেড়ে যাচ্ছে, যাতে মানুষ শুধু বইয়ের ব্যাপারেই নয়, ব্যবসা কিভাবে করতে হয় সেই ব্যাপারেও আগ্রহী হন, স্টার্ট আপ কিভাবে করতে হয়, কিভাবে এগোতে হয়, সেগুলোও তারা জানতে পারবেন। অনেক ধন্যবাদ সুমন্তদা। আমরা সুমন্তদার কথায় পরিবর্তনের যে চরিত্র সেটা বেশ ভালো করে বুঝতে পারলাম। শুধু তাই না, একটি মেলাকে যে কিভাবে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক করে তুলতে হয় তারও একটা স্বচ্ছ ধারণা হলো। ধন্যবাদ সুমন্তদা। অনেক আমাদের সঙ্গে রয়েছেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদিকা শাশ্বতী গাঙ্গুলি। শাশ্বতী, তোমাকে একটা প্রশ্ন করছি। দিল্লিতে বাংলা বইমেলা আয়োজনের মূল উদ্দেশ্য কি ছিল, আর সেটা কতটা সফল হয়েছে বলে তুমি মনে করো? দিল্লিতে বাংলা বই মেলা আয়োজনের শব্দটা, আমি মেলাটাকে যদি আলাদা করে নিই, মেলা মানে একটা মিলন ক্ষেত্র। তো বাঙালিরা যখন সবাই দিল্লিতে এক জায়গায় হয় তখন যে কোনো একটা মিলন মেলা আমরা বলতে পারি। তো বই ছাড়া তো বাঙালি কিছু ভাবতে পারে না, এবং বই হচ্ছে সেই একটা ধারক এবং বাহক যা আমাদের বাঙালি সংস্কৃতিকে
এবং একে অপরের কাছে পৌঁছে দেওয়ার যোগসূত্র হিসেবে কাজ করেছে। তো সেই কারণে আমার মনে হয় দিল্লিতে যখন অনেক বাঙালিরা, আগে অনেক সরকারি অফিসাররা তুমি জানোই যে এখানে বদলি হয়ে আসতেন, এবং তারা তাদের যে মূল ভূখণ্ড, তারা মনে করতেন সেই মূল ভূখণ্ডটা যেন এখানেও সৃষ্টি করা যায়। তো তার সবচেয়ে বড় প্রধান হাতিয়ার ছিল বই, এবং বইয়ের শব্দ, সেই শব্দের যে সংযোগ সূত্র, শব্দের যে আদান প্রদান, এবং সেটা যে মেলার মধ্যে দিয়ে হতে পারে, সেটাই হচ্ছে বইমেলা। তাই আমার মনে হয় যে বইমেলা দিল্লিতে করার জন্য যবে থেকে বাঙালিরা এখানে বসবাস করতে শুরু করেছে, তবে থেকে তাদের মাথায় ছিল যে কিভাবে একটা সফল বইমেলা করা যায়, এবং বইমেলাকে সার্থক করে তোলার জন্য সেই যে সংগ্রাম শুরু হয়েছিল, সেটা হতে হতে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্থক রূপায়ণের জায়গায় পৌঁছেছি আমরা। অনেক ধন্যবাদ শাশ্বতীকে, খুব সুন্দর করে সেই উত্তরটি দিয়েছে যে মেলা এবং মানুষ, এবং তার সাথে বাঙালির মেলা, বাঙালির প্রাণ বই কিভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। চলে আসছি এবার মনোজ দেবের কাছে। মনোজ বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রচার বিভাগের কোঅর্ডিনেটর। তো মনোজ, তোমাকে যে একটা প্রশ্ন করার আছে, এই যে বারবার বইমেলার যে ভেন্যু চেঞ্জ হচ্ছে, এটাই কি তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ব্র্যান্ডিংটা কঠিন হয়ে পড়ছে? এই উত্তরটা একটু তোমার কাছ থেকে আমরা জেনে নিতে পারি। না, ব্র্যান্ডিং অ্যাজ এ ব্র্যান্ডিং তো দিল্লি বইমেলা তো আছেই, কিন্তু ভেন্যুটার ব্যাপারে যেটা চেঞ্জ করলে তো একটা ডিমেরিট থাকেই, যে আজকে এখানে হচ্ছে, তারপরের বছর অন্য জায়গায় হচ্ছে, হবে কি হবে না, সেটা একটা ব্র্যান্ডিংটাকে একটু ডাইলিউট করে, একটা লেভেল অব্দি ডাইলিউট তো করে। আর সেকেন্ড যেটা প্রবলেম, একটা যেটা যার জন্য হয়তো ডাইলিউটে গিয়ে আমরা হয়তো বলছি ঠিক আছে হোক, কিন্তু আমরা ওটা করতে তো পারছি, অ্যাটলিস্ট একটা সেন্টার জায়গায় একটা করতে পারছি। অবভিয়াসলি লাস্ট ইয়ার আমরা 5 নম্বর অশোকা রোডে করেছি, ওটা মানে দারুণ ছিল। যখন আমরা করছি তখন ভাবছিলাম যে ওইটা যদি থাকে খুবই ভালো, সামহাও ওটা হয়নি। বাট যেটা এখন হয়েছে সেটা মনে হচ্ছে অ্যাটলিস্ট 3-4 বছর থাকবে, আর সেই ব্যাপারটা একটা বড় একটা পজিটিভিটি, বড় পজিটিভিটি। আর সেই ওইখানে যদি ওইখানে হয়তো আমরা এখানে কিছুটা পার্সেন্টেজ লুজ করেছি, কিন্তু জাস্ট বিকজ অফ এই যে 5টা বছর 4টে বছর যদি এই রায়সিনাতে থাকে, তাহলে এটা খুবই ভালো হবে, তাহলে খুবই ভালো। তাহলে আর ডাইলিউটার তাহলে আবার মনে হয় ব্র্যান্ডটাকে আরো আমরা একটা বড় লেয়ার দিচ্ছি। থ্যাংক ইউ মনোজ, তুমি একটা ভীষণ আশার কথা বললে, ইউ সাউন্ডেড সো অপটিমিস্টিক, যে সত্যি কথাই যদি আমরা কয়েক বছরের এরকম আগাম প্ল্যান করে নিতে পারি, ওইভাবে চলতে পারি যেটা ভাবছো এখন যে করা যেতে পারে, তাহলে সত্যি এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা হবে। ধীরে ধীরে আমরা আরো অগ্রসর হয়ে যেতে পারবো, এই ভেন্যু চেঞ্জের ব্যাপারটা যদি আমরা একটু বাদ দিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। চলে আসছি সিদ্ধার্থ ভাদুড়ির কাছে। সিদ্ধার্থ এই 23rd এডিশন অফ বুক ফেয়ার তার এবার কনভেনার। তো সিদ্ধার্থ, আমরা যে শুনছি এবং যেটা এতক্ষণ সবাই আলোচনা করলেন, আমরা দেখতে পাচ্ছি যে বইমেলা এবার একটা নতুন রূপে হয়তো আসতে চলেছে, একটা নব কলেবর। তুমি তো এবার আহ্বায়ক, তো তুমি এর জন্য কি ভাবনা ভেবেছো, এটা ঠিক কিভাবে তুমি করতে চাও, সেটা সম্বন্ধে একটু জেনে নিতে চাই। ভাস্বতী, ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথমত আহ্বায়ক সত্যি আমাকে বানানো হয়েছে, আমি আহ্বায়ক, কিন্তু আমি কি ভাবছি তার উপর ডিপেন্ড করে তো সমস্ত কিছু হয় না, আমরা কি ভাবছি সেটা নিয়ে হচ্ছে ব্যাপার। এইবারে এই যে আমাদের প্রথম যে স্টেপ, যে আমাদের একটা ম্যাসকট বানানো, সেই ম্যাসকটের যে ট্যাগ লাইন, সেটা থেকেই বোঝা যায় যে আমরা সবাইকে নিয়ে, সবাইকে একসাথে নিয়ে কিভাবে চলতে চাই, সবাইকে বুকে নিয়ে আমরা এগোতে চাই। সেটাই হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য এই বইমেলার। বইমেলা মানেই যে শুধু বই তা নয়, অবভিয়াসলি সেটার প্রাইম ফ্যাক্টর হচ্ছে বই, কিন্তু বইয়ের সঙ্গে সঙ্গে আমরা আরো অনেক জিনিসকে এর সঙ্গে, একটু আগে সুমন্ত্রদা বলেছেন যে আমরা একটা 360 ডিগ্রি ট্রেড ফেয়ার টাইপের করতে চাইছি, এবং আগামী দিনে হয়তো বইমেলা এবং ট্রেড ফেয়ার এই দুটোকে আমরা আলাদা আলাদা করে দিল্লির সামনে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে শুধুমাত্র অনুশোচনা,
মানে শুরুয়াত, স্টার্টিং অফ সূচনা এই বইমেলার। এবারে আমাদের বইমেলাতে যেগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক স্টল হয়, তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে বইয়ের স্টল, কিন্তু এখানে আমাদের স্বাধীনতার সঙ্গে যুক্ত কিছু কিছু জিনিস যেগুলো আসতে চলেছে, যা আমাদের সাধারণ মানুষকে অ্যাজ এ মেমেন্টো হিসেবে আমাদের যারা পারিপার্শ্বিক মানুষজন আছে তারা তাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারবে। স্বাধীনতা সংগ্রামের নানা ধরনের টোকেন অফ ওই ধরনের জিনিস আর কি। যেমন একটি ঘড়ির কোম্পানি আসছে পশ্চিমবঙ্গ থেকে, তারা আজাদ হিন্দ ঘড়ি, আমি যদি ভুল না বলে থাকি ঠিকই তো, আজাদ হিন্দ ঘড়ি, তারা প্রধানত এই আজাদ হিন্দ যে ফৌজ হয়েছিল এবং যে সংগ্রাম হয়েছিল সেই সমস্ত কিছুকে ডিপিক্ট করছে আমাদের। এবং শুধু তাই নয়, বাংলার যে ডায়ালটা সেটা হচ্ছে বাংলায় লেখা। সেটাকে আমার মনে হয় যে এবারে প্রত্যেকটা দর্শক, প্রত্যেকজন যারা আসবেন আমাদের বইমেলা, তাদের কাছে এটা একটা খুব আকর্ষণীয় জিনিস হবে। সেরকমই আরো নানা রকমের জিনিসপত্র আমরা নিয়ে আসতে চাইছি, যাতে মানুষ কিছু একটা তাদের মনের মতন কিছু একটা জিনিস এখানে পায়। এবং বই তো সবসময় আমাদের মনের, বাঙালিদের একটা মনের কাছের জায়গা। শুধু বাঙালিদের কেন, নন বেঙ্গলি যারা আছেন আমরা তাদেরকেও চাইছি আমাদের সঙ্গে পেতে। এবং তার জন্য কিছু স্টল আমরা আয়োজন করেছি। স্কুল স্টুডেন্ট, যারা কলেজ স্টুডেন্ট, তাদের ক্যারিয়ার কাউন্সিলিং থেকে আরম্ভ করে তাদের পরবর্তী ভবিষ্যতের কি স্টেপ হতে চলেছে সেইগুলোকে কিছুটা হলেও আলোকপাত করার জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। সো ওভারঅল আমার মনে হয় যে গত যাই বইমেলা হয়ে থাকুক দিল্লি শহরের মধ্যে, এবারে আপনারা দেখবেন যে এবছরের বইমেলাটা একটু অন্যরকম, একটু যেন নিজের কাছের, একদম ওই বুকে আয় মামার মতন। আমার মনে হয় সবাই পছন্দ করবেন এবং আগামী দিনে সবাই, আমার আশা আছে যে আরো সবাই আমাদের বুকের কাছে এসে সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে এটাকে আরো বেশি সাফল্যমণ্ডিত করবেন। অনেক ধন্যবাদ সিদ্ধার্থ, খুব সুন্দর করে তুমি বললে। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট উঠে এলো সিদ্ধার্থর কথায়, যেটা মেলার শুধু বই না, বই তো আছেই, এবং বই ছাড়াও রয়েছে আরো অনেক অজানা সম্ভার, যার সম্ভাবনা উঁকি দিল সিদ্ধার্থের কথায়। সেগুলো অবশ্যই আমরা মেলায় এসে দেখব। বুকে তো আসবেই, আবার বইয়ের পাতার বুকেও যেন আসে সবাই। সব রকম আয়োজন থাকবে এই মেলার আনন্দের উৎসবে। সৌরাংশুর কাছে আসছে। সৌরাংশু সিংহ বেঙ্গল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। তো সৌরাংশুর কাছে যেটা জানতে চাইবো যে তুমি তো অনেক দিন এই বেঙ্গল অ্যাসোসিয়েশনের বাংলা বইমেলার সঙ্গে যুক্ত রয়েছো, স্বাধীনতার আগে থেকে। তো সৌরাংশুর সঙ্গে কথা বললে কিন্তু এই উপরি মজাগুলো পাওয়া যাবে। স্বাধীনতার আগে থেকেই সে যুক্ত রয়েছে, এরকম একটা মন্তব্য পাওয়া গেল। ঠিক আছে, আমরা সেটাই না হয় মেনে নিয়ে এগোচ্ছি। তো যাই হোক, এই লম্বা তোমার চলার পথে তুমি যা যা পরিবর্তন দেখেছো, এবং আরো তুমি অনেকদিন চলো, আমরা সেটা চাইছি। এবং আগামী দিনে কি পরিবর্তন তুমি দেখতে চাও, কি পরিবর্তন তুমি আনবার কথা ভাবতে পারো, সেগুলো আমাদের একটু জানিয়ে ফেলো। দেখো, কথাটা হচ্ছে যে আমি একা চললে তো হবে না। বেঙ্গল অ্যাসোসিয়েশন মুখে বলবে যে আমরা মানে আমব্রেলা অর্গানাইজেশন, সমস্ত দিল্লি, এনসিআর সমস্ত জায়গাগুলোকে একসঙ্গে নিয়ে আমরা কাজ করছি। আর তারপরে বলা হবে যে একজন বা দুজন তারা মানে ওইটা করে, সে তাইটা করে, এরকম বললে হয় না। একসঙ্গে কাজ করতে হয়, অনেকে মিলে কাজ করতে হয়, প্রত্যেকের মতামত নিতে হয়। প্রত্যেকে, কিছু লোকের কোনো ক্ষেত্রে হয়তো তার এক্সপিরিয়েন্স বেশি থাকতে পারে, তার আইডিয়াস বেশি থাকতে পারে। সবকটাকেই, সব কিছুকেই আমাদের গুরুত্ব দিতে হবে, তার সম্মান জানাতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। দেখো, বইমেলা যে সময়টা থেকে আমি যুক্ত আছি, আমি 2012 থেকে দিল্লি বইমেলার সঙ্গে যুক্ত আছি, মানে বেঙ্গল অ্যাসোসিয়েশন যে বইমেলাটা করছে। সেখানে বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা একটা সেই বলে না যে মানে
বেস্ট পসিবল যে স্পেস যেখানে আমরা বইমেলাটা করতে পারবো, সবাই, যেটা মনোজ কিছুক্ষণ আগে বললো, সেই রকম আর কি, যে সেই জায়গাটাতে আমরা বইমেলাটা করতে পারবো, সেখানটাতেই আমরা টিকে থাকবো এবং সবাই বেঙ্গল অ্যাসোসিয়েশনের বইমেলা বলতেই সেখানে গিয়ে হাজির হবে। সেই ব্যাপারটা আমরা চেষ্টা করছি অ্যাচিভ করতে। এখনো পর্যন্ত করতে পেরেছি বলে বলতে পারছি না, তবে এবারে হয়তো হয়ে যাবে, কারণ আমরা এবারে আমাদের যারা সহযোগী আছেন, বিশেষত রায়সিনা বেঙ্গলি স্কুল, তাদের কাছে আমরা কৃতজ্ঞ অবশ্যই, যে আমাদের এত বড় একটা জায়গা দিয়েছে, যে 100টার কাছাকাছি স্টল হচ্ছে, আমাদের 70-এর বেশি বইয়ের স্টল হচ্ছে। তো সেইটা করা হচ্ছে। তবে এইটা যে বারবার করে বলা হচ্ছে, আমরা বলছি যে গত বছর থেকে আমরা এভাবে ভাবতে শুরু করেছি, এটা শুধুমাত্র বাংলা বইমেলা নয়, বাংলা ভাষাটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে বা প্রসারিত করতে হলে আমাদের কিন্তু অন্য ভাষাগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা বাংলা বইমেলা, মানে যে বইমেলাটা করছি, তাতে হয়তো সিংহভাগ বাংলা বই থাকছে, কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম অন্যান্য ভাষার বইও থাকছে। এবারে একটা কথা আসতে পারে, যে জিনিসটা আমি বারবার করে ফেস করেছি বিভিন্ন এই যে বইমেলা, তুমি বলছো যে কি কি চেঞ্জ দেখেছো, যে দিল্লিতে তো অতটা বই বিক্রি হয় না, তাহলে পাবলিশাররা কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে বা ত্রিপুরা থেকে, মানে যেখানে বাংলা ভাষাটা সংখ্যাগুরুদের ভাষা, সেখান থেকে কেন আসবে, কেন পাবলিশাররা আসবে এখানে বই কিনবে? দেখো, সমস্যাটা হচ্ছে, একটা কলকাতা বা আগরতলায় একটা বইমেলা হচ্ছে যখন, তখন প্রচুর লোক এসে বইপত্র কিনবে, কিন্তু যে বাঙালি, আজকে তো বাঙালি মন্ডুকের মতো শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গে বা আগরতলা বা ত্রিপুরাতেই টিকে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আমি বাংলাদেশের কথাটা ধরছি না, এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, আমি ধরে নিচ্ছি মনে করো যে বিকাশপুরীতে একটা বাঙালি পরিবার থাকে, আমি জাস্ট কথার কথা ইয়ে করছি, তারা কি বাংলা বই পড়বে না? তাদের বাংলা বই পড়ার জন্য বা এই বইমেলার ফ্লেভারটা নেবার জন্য কি তাদেরকে সেই কলকাতা ঠেঙে ঠেঙে গিয়ে করুণাময়ীর ওখানে গিয়ে বইমেলার প্রাঙ্গণে গিয়ে নিতে হবে? সেটা তো সম্ভব নয় না। তাদেরকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? সে একটা বই কিনবে, কিন্তু সেই বইটা কেনারও তার হক রয়েছে, মেলা থেকে কেনারও তার হক রয়েছে, মেলার স্বাদ নেওয়ারও তার হক রয়েছে। এই জিনিসটা যারা পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে বাংলা বই নিয়ে দিল্লিতে আসছেন, তাদেরকে বুঝতে হবে। সবাই বুঝবেন আমি এটা বলছি না, তাদের কাছে ওই টাকার অঙ্কে বইয়ের সাফল্য বা ব্যর্থতা দেখা হয়। কিন্তু এমন অনেকে আছেন যারা নবীন প্রকাশক আছে, বা যারা একটু পুরনো প্রকাশক রয়েছেন, তাদের মধ্যেও অনেকেই আছেন, অধিকাংশই বুঝতে পারছেন যে সবকিছু টাকার অঙ্কে বোধহয় হিসাব করা যায় না। প্রসার কথাটা বলতে গেলে আমাকে পৌঁছতেও হবে সেখানে। দিল্লিতে এসে আমি আমার খরচ তুলে নিয়ে চলে যাচ্ছি, বই বিক্রি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এমন নয় যেটা কলকাতা বইমেলার সঙ্গে কম্পিট করতে পারবে। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমার দুটো বই বিক্রি হলেও বিক্রি হচ্ছে। আমার পাবলিকেশনের বই দিল্লিতে একজন পাঠকের কাছে যাচ্ছে, সেই পাঠক হয়তো আরো 5 জনকে দেখাবে, তার ড্রয়িং রুমে রাখা থাকবে, তাকে পড়তে দেখবে। এইভাবে আমি প্রসারিত হব, আমার প্রসারটা ঘটবে। এই কনসেপ্টটা বুঝতে সময় লাগে, কিন্তু এই কনসেপ্টটা বোঝাবার জন্য টিকে থাকতে হয়, লেগে থাকতে হবে। বেঙ্গল অ্যাসোসিয়েশন একটা বইমেলা করে, 1997 থেকে বইমেলা হচ্ছে, 23তম বইমেলা। এই জন্য বলছি যে মাঝে 2-1 বছর অনেক কিছু সমস্যা হয়েছিল, হয়নি, মানে কোভিডের সময়ও হয়নি, এই সব কিছু মিলিয়ে এটা 23তম হচ্ছে। কিন্তু এই 23তম বইমেলাতে এসে, মানে আমি যদি ধরে নিই যে আমি এর মানে 2012 থেকে আমি বইমেলাতে আমি এসেছিলাম, হচ্ছে দ্বাদশ বইমেলাতে এসেছিলাম। তো তারপর থেকে নিয়ে এসে এতগুলো 11টা-12টা বইমেলা করার পর আমি এইটুকু বুঝতে পারছি যে বাংলা বই যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, আমি দিল্লিকে প্রবাস বলতে পারি না, দিল্লি হচ্ছে বৃত্তের বাইরে, বাঙালি যে যারা রয়েছে তাদের মধ্যে যদি বাংলা বইকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে বাংলা বইকে অন্য বই, অন্য ভাষার বইয়ের সঙ্গে একসঙ্গে এক পথ হাঁটতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পরবর্তী প্রজন্মের কাছে বাংলাকে নিয়ে যেতে হবে। এটা হতে পারে সে হয়তো
একদম ছোটবেলা থেকে বাংলা পড়েনি। আমরা বলি যে আমাদের ছেলেমেয়েরা বাংলাটা পড়তে শিখলো না, আমরা কি করেছি আর সেটা নিয়ে আমি তর্কে যেতে চাইছি না। এটা 23তম হচ্ছে, কিন্তু এই 23তম বইমেলাতে এসে মানে আমি যদি ধরে নিই যে আমি এর মানে 2012 থেকে আমি বইমেলাতে আমি এসেছিলাম হচ্ছে দ্বাদশ বইমেলাতে এসেছিলাম। তো তারপর থেকে নিয়ে এসে এই এতগুলো 11টা-12টা বইমেলা করার পর আমি এইটুকু বুঝতে পারছি যে বাংলা বই যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, আমি দিল্লিকে প্রবাস বলতে পারি না, দিল্লি হচ্ছে বৃত্তের বাইরে, বাঙালি যে যারা রয়েছে তাদের মধ্যে যদি বাংলা বইকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে বাংলা বইকে অন্য বই, অন্য ভাষার বইয়ের সঙ্গে একসঙ্গে এক পথ হাঁটতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পরবর্তী প্রজন্মের কাছে বাংলাকে নিয়ে যেতে হবে। এটা হতে পারে সে হয়তো একদম ছোটবেলা থেকে বাংলা পড়েনি। আমরা বলি যে আমাদের ছেলেমেয়েরা বাংলাটা পড়তে শিখলো না, আমরা কি করেছি আর সেটা নিয়ে আমি তর্কে যেতে চাইছি না, মানে তাদেরকে পড়াবার জন্য কি করেছি সেটা যেতে চাইছি না। কিন্তু তার সামনে যদি বাংলা সাহিত্যের এই অপার সম্ভারকে আমরা পরিবেশন করতে পারি এবং তার উপরে ছেড়ে দিই সে মন্ডা মিঠাই খাবে না পিৎজা খাবে, আমার মনে হয় কোনো না কোনো সময় সে বাঙালি গুড়ের সন্দেশের দিকে ফিরবে। আর 1 নম্বর এইটা। দ্বিতীয়ত দেখো, বই মেলা মানে তো শুধুমাত্র পড়া নয়, জ্ঞান অর্জন করা হচ্ছে, একটা বিষয় সম্পর্কে জানা হচ্ছে, নিজের মনটাকে খোলা হচ্ছে। সেই মন খোলার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা ধরে তার জীবনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার মধ্যে খাওয়া দাওয়াও আছে। আমরা কেউ এটা কিন্তু বলছি না, আর খাবারের কিন্তু ভালো স্টল থাকবে। তো এই মানে এটা হতে বাধ্য, সে ছেড়ে দিন। কিন্তু বইয়ের ক্ষেত্রে যেটা আমরা বলতে চাইছি যে বই ছাড়াও যে এডুকেশন ফেয়ারের কথা বলা হচ্ছে, এটা ট্রেড ফেয়ারের কথা বলা হচ্ছে, এই যে বিবিসির কথা বলা হচ্ছে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর বইয়ের জন্য আমি এটা বারবার করে বলতে চাইছি যে আমি এই কথাটা নামটা উল্লেখ করিনি, যে কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা আছেন তারা বহুদিন ধরে আমাদের সঙ্গে আছেন। যদিও এবারে যেমন অ্যাসোসিয়েট হয়ে দেখা যাচ্ছে সেটা হয়তো হয়নি, তবে তারা ব্যক্তিগতভাবে অনেকে মিলে আমাদের দিল্লি বইমেলাটাকে সফল করার জন্য গত 10-12 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন। এখন একটা সংগঠন হিসেবে কাজ করছেন। এবারে কোন কোন প্রকাশক আসবে বা বই কিভাবে আনা হবে এইটা নিয়ে আমাদের প্রায় চিন্তাভাবনা নেই বললেই চলে, তারা দায়িত্ব নিচ্ছেন। তো এইটা একটা খুব ভালো দিক হচ্ছে। বিবিসি আসছেন, বিবিসি মানে বেঙ্গল বিজনেস কাউন্সিল, মানে ওই যেটা বলে না বাঙালি ব্যবসা বিমুখ, সেটা অবশ্য বিবিবি হয়ে গেল, বিবিসি আর রইল না। যাই হোক, তো বাঙালি ব্যবসা বিমুখ, সেই ধারণাটাকে ভাঙবার জন্য আর পরবর্তী সময়ে যদি বাঙালি যারা স্টার্ট আপ করতে চাইছে বা ব্যবসা করতে চাইছে তাদেরকে সহায়তা করার জন্য বিবিসির উপস্থিতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া অনেকগুলো জিনিসপত্র আছে, ক্রমশ আমরা জানাবো। পশ্চিমবঙ্গ থেকে বা কলকাতা থেকে আমরা হয়তো খুব বেশি জনকে আনছি না, এটাও একটা কারণ আছে যে আমরা এটাও ভাবার চেষ্টা করছি যদি কলকাতা মুখাপেক্ষিতা একটু কমে কোনোভাবে। দেখো বাংলা বইয়ের প্রকাশনা মূলত কলকাতা বা কিছু 1-2 হলে তোমার ত্রিপুরায় রয়েছে, সেই জন্য আমাদের কলকাতার দিকে যেতে হচ্ছে। এটা ছাড়া কিন্তু বাংলা সাহিত্য চর্চা, আজকে যদি আমি সতীনাথ ভাদুরীর কথা বলি বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, এমনকি অতুল প্রসাদ সেনের কথা বলি, এরা কিন্তু বাংলার বাইরে থেকে বাংলা ভাষা সাহিত্যের চর্চা করেছেন। সুনীল গাঙ্গুলি এসে এখানে কোনো একটা সময় বলে গেছিলেন যে বাংলায় না থাকলে নাকি বাংলা সাহিত্য চর্চা করা সম্ভব হবে না। উনি ওর মতো করে ভেবে বলেছিলেন, ওর সময়ে বলেছিলেন, সেটা গত শতাব্দীর 9-এর দশকের শেষের দিকে বলেছিলেন। আজকে কিন্তু ইন্টারনেটের জন্য সেটা ঠিক কথা নয়। তুমি, আমি বা আরো অনেকে আমাদের মধ্যেই যারা আছেন তারা কিন্তু বাংলা সাহিত্যের চর্চা করছি, স্বচ্ছন্দে করতে পারছি। এবারে তাদেরও তো একটা প্ল্যাটফর্ম দরকার আছে। আরব সাগরের তীরে বাংলা ভাষা নিয়ে কি কাজ হচ্ছে, বা অন্য কোনো একজন বাঙালি সামাজিক ক্ষেত্রে ধানবাদে বসে একটা দুর্দান্ত কাজ করছেন, এই ব্যাপারগুলোকে দেখাবে কারা, এই ব্যাপারগুলোকে শোকেস করবে কারা? ধানবাদের বাঙালি
বা বোম্বাইয়ের বাঙালি, তাদের জন্য আবার একটা বইমেলা করতে হবে? সেটা অবশ্যই তারা করতে পারেন, কিন্তু তাদেরকে আমরা যদি নিয়ে এসে দেখাতে পারি তাহলে আমাদের হয়তো কিছুটা, আমি কলকাতাকে একদম নস্যাৎ করে দেওয়ার পক্ষপাতী নই, তবুও সব কথাতে কলকাতায় বৃষ্টি হলে আমাদের ছাতা খোলার দরকার নেই। এইটা আমি বারবার করে মনে করছি বেঙ্গল অ্যাসোসিয়েশন থেকে এই ভাবনাটা যাওয়া উচিত। আর দ্বিতীয়ত, এবছর যদি আমরা সাংস্কৃতিক দিকটাও দেখি, দেখো বইমেলায় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকে যে সাংস্কৃতিক কাজকর্ম কি হচ্ছে। সেখানে কিন্তু বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করা হচ্ছে, সরকারি স্কুলের অবাঙালি ছাত্রছাত্রীদের নিয়ে একটা দুর্দান্ত কাজ হচ্ছে, বাংলা গান, মূলত বাংলা গান, লোকগীতি, সলিল চৌধুরীর গান তারা গাইবে। একটা কাজ করা হচ্ছে দিল্লি এবং এনসিআর এর যে সমস্ত মানে বাঙালি বাংলা গানের গ্রুপগুলো আছে তাদের থেকে বেশ কিছু লোককে নিয়ে, প্রায় 50 জনকে নিয়ে একটা খুব ভালো কাজ করা হচ্ছে, একটা কয়ার মতো করা হচ্ছে। এটা ছাড়া হ্যাঁ, কলকাতা থেকে অবশ্যই হ্যাঁ, এটা ছাড়াও আছে যে বাঙালি শিল্পীরা যারা এখানে দিল্লিতে কাজ করছেন তাদেরকে আমরা একটা দিন দিচ্ছি অনুষ্ঠান করার জন্য। আর কলকাতা থেকে যাদেরকে নিয়ে আসছি তারা কিন্তু স্ট্রিট কিডসদের নিয়ে কাজ করছেন। সঞ্জয় মণ্ডল এবং তার ব্যান্ড, যেটা আমরা মনে করে দেখি যে ওই যারা ওই ফেলে দেওয়া জিনিসপত্র, রঙের ড্রাম থেকে আরম্ভ করে থার্মোকল, পাইপ, এইসব দিয়ে একটা ব্যান্ড করেছে, সেটাও আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। এগুলো তো থাকছেই। সাহিত্যর দিক থেকে আমাদের সঙ্গে সঞ্জীব সান্যাল আছেন। সঞ্জীব সান্যাল তুমি জানো যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতার যে কমিটি আছে তার সদস্য। তিনি কিছুদিন আগে গিয়েছিলেন ওমানে স্টিচড জাহাজে করে, মানে যে জাহাজ সে আমাদের আগেকার পুরোনো দিনে যেটা আলাদা করে রাং ঝাল দিয়ে তৈরি করা হতো না, সে তেমন জাহাজে করে, সেই জাহাজটা সম্পর্কে উনি বলতে এবং সেই জাহাজটা সম্পর্কে দেখাতে উনি আসবেন। একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের এবারে ডিসকাশনের মধ্যে উঠে আসবে, সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, যেটা আমরা অনেকে ভয় পাচ্ছি যে আমাদের হয়তো কাজকর্ম সব চলে যাবে, বা অনেকে হয়তো এরকম ভাবছে আমাদের কিছু করতে হবে না, আমরা তাদের ওপর দিয়ে দেবো। সেইটা নিয়ে একটা খুব ভালো ডিসকাশন থাকছে। এই সব নিয়ে বইমেলা, এখন বইমেলা মাত্র 4টে দিন, কারণ অনেকগুলো জিনিস আমাদের দেখতে হয়। সিদ্ধার্থ একটা ফিনান্সিয়াল কথা বললো, তবে এটা হচ্ছে যেটা বুঝতে পারছি যে যেহেতু আমরা শুধুমাত্র মানে বাঙালিদের জন্য কিন্তু শুধুমাত্র বাংলা ভাষাতে টিকে নেই, ছড়িয়ে পড়ছি, তার ফলে যেটা হচ্ছে যে বিভিন্ন সংস্থা থেকে সাহায্যের একটা অঙ্গীকার পাচ্ছি। তাতে হয়তো বইমেলাটা শুধু নয়, বইমেলার সঙ্গে সঙ্গে যে আমরা সামাজিক, বেঙ্গল অ্যাসোসিয়েশন যে সমস্ত সামাজিক এবং স্বাস্থ্য সংক্রান্ত কাজ করছে বা শিক্ষা সংক্রান্ত কাজ করছে, আমাদের বেঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্য 8টা স্কুল আছে, তাদের জন্য আমরা যে সমস্ত কাজ করার কথা ভাবছি সেগুলো হয়তো আমরা করে উঠতে পারবো যদি ঠিকঠাক আর্থিক যোগান হয়। আর ভালো কাজ করতে গেলে জানো তো, মানে কিছু না কিছু করে হয়ে যায়। বেঙ্গল অ্যাসোসিয়েশন আগামী 19 থেকে 22 মার্চ 2026 রাইসিনা বেঙ্গলি স্কুল এবং কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল বিজনেস কাউন্সিলের সহায়তায় একটা বই মেলা করছে, যেখানে 70-এরও বেশি বাংলা এবং অন্যান্য ভাষার বইয়ের স্টল থাকছে এবং 100-র কাছাকাছি স্টলস থাকছে। সব মিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য সংক্রান্ত অনুষ্ঠান, কেরিয়ার কাউন্সেলিং, সমস্ত কিছু থাকছে। ছোটদের জন্য, কিশোর কিশোরীদের জন্য, তরুণ তরুণীদের জন্য অনেক কিছু জিনিস থাকছে। সব মিলিয়ে আমরা একটা বই মেলা করছি এবং এই বই মেলাটা শুধুমাত্র বই মেলা নয়, সবার মেলা, সব কিছুর মেলা। প্রত্যেকটা মানুষ তার যা যা পছন্দ হবে সবকিছু পেয়ে যাবে এই বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত 23তম দিল্লি বইমেলা, সাহিত্য উৎসব এবং ভারত লোকোৎসবে। ধন্যবাদ। ধন্যবাদ সৌরাংশু। এখানে এতক্ষণ ধরে আমরা নানান ডাইমেনশন শুনছিলাম যে 23তম যে বইমেলা, শুধু বইমেলা নয়, বইমেলার সঙ্গে রয়েছে আমাদের যে সাংস্কৃতিক উৎসব বা ভারত লোকোৎসব, তার সঙ্গেও রয়েছে যে বিভিন্ন দিক। এই দিকগুলোর পিছনে কিন্তু
যে মূল ভাবনাটা উঠে এলো সৌরাংশুর কথায়, মূল ভাবনাটি কি? একটা কথা আমরা এই দশকে খুব শুনি, ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তি। এই ভাবনার অন্তরালে রয়েছে সেই অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভনেসের কথা। বাংলা নিশ্চয়ই এগোবে, কিন্তু বাংলা এগোবে সকলের সঙ্গে, সকলের হাত ধরে। আমাদের এই বইমেলা, এই যে মেগা ইভেন্ট, সঙ্গে ভারত লোকোৎসব এবং বাকি যে আমাদের নানান ভাবনা চিন্তার এই মেগা ইভেন্ট, এটা এক মিলন মেলা, এটা আমাদের এক অন্তরের উৎসব। আমরা অন্তরে ধারণ করব এবং আমরা আরো অনেকের সঙ্গে বহুজন হিতায় এবং বহুজনের জন্য এই অনুষ্ঠান আমরা পেয়ে যাব দিল্লিতে রাইসিনা বেঙ্গলি স্কুল মন্দির মার্গে 19 থেকে 22 মার্চ। এই যে এত ভালো বাংলা বলতে গেলেও বইমেলাতে আসতে হবে কিন্তু। না না, মিলিয়ে মিশিয়েই বলেছি। যারা দর্শক তারা নিশ্চয়ই বুঝবেন এবং ভালো লাগলে আমার ভালো লাগবে, সকলের আমাদের ভালো লাগবে। এটা তো সম্মিলিত প্রয়াস আপনাদের এবং আমাদের সঙ্গে যুগ্মভাবে, যৌথভাবে। চলে আসছি এবার রাহুলের কাছে। রাহুল মুখার্জি, বেঙ্গল অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি। রাহুল, আগেই বলে দিলে অ্যাডিশনাল। এবার কি বলতে হবে? একটা বড় প্রশ্ন তোমার জন্য। এই যে এবারের যে 23তম বইমেলায় 3টে ডাইমেনশন একসঙ্গে মেলানো হচ্ছে, লিটারেচার ফেস্টিভ্যাল, তারপরে যেটা ভারত লোকোৎসব এবং তার সঙ্গে রয়েছে বুক ফেয়ার। তো এই যে 3টে দিক একসঙ্গে নিয়ে আসা হচ্ছে, এর পিছনে কি তোমার কোনো লং টার্ম প্ল্যানিং ছিল বলে মনে হচ্ছে? তো 3টে নয়, অ্যাকচুয়ালি 6-7টা জিনিস এক জায়গায় করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তা করেই করা হয়েছে। আমরা গত বছর থেকে আমরা এই ভারত লোকোৎসবটা এতে অ্যাড করেছি, জুড়েছি। তার কারণ যে আমাদের মনে হলো যে এরকম একটা ফেস্টিভ্যালের সঙ্গে আমরা যদি, প্রথম কথা আমরা দিল্লিতে বসবাস করি, এখানে হয়তো বাঙালি আছে তো বটেই, এত বাঙালি আছে, কিন্তু আমাদের মনে হলো কোথাও একটা বোধহয় অবাঙালিদের মাঝে বাংলা ছড়িয়ে দিতে পারলে বোধহয় বেশি ভালো হয়। সেইটা ভেবেই আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা করেছিলাম। লাস্ট ইয়ার থেকে শুরু করেছি। লাস্ট ইয়ারে আমরা ভারত লোকোৎসব করেছিলাম, আর তখন ভালো সাড়া পেয়েছিলাম। গত বছর খুব ভালো সাড়া পেয়েছিলাম। মাইথিলি সাং এসেছিল এখানে, তারপরে আমরা রাজস্থান থেকে পেয়েছিলাম কিছু লোকজনকে, গান বাজনা করে গেছে তারা। পাঞ্জাবি গান হয়েছে আমাদের এখানে, যেটা মানে আগে কোনোদিন বোধহয় আমরা বেঙ্গল অ্যাসোসিয়েশনে অ্যাজ সাচ ভেবেও দেখিনি। লাস্ট ইয়ার থেকেই আমরা বোধহয় এটা আরম্ভ করেছি। এই বছর আমরা আরো 2-3টে ডাইমেনশন অ্যাড করলাম। এটা অ্যাড করাতে যেটা হচ্ছে যে আমাদের না, এই যেমন ক্যারিয়ার কাউন্সেলিং এর কথা বলছি, আমরা একটা হোল গ্যামেট অফ নতুন সেট অফ টার্গেট অডিয়েন্স আমরা এখানে ইনভলভ করার চেষ্টা করছি, যেটা হচ্ছে স্কুল কলেজকে, যেটা ইউথ ইনভলভমেন্ট যেটাকে আমি বলি। হ্যাঁ, আমরা এখানে অনেক কিছু করছি, ইউথ ইনভলভমেন্টের জন্যও আমরা অনেক কিছু করছি। এবার সৌরাংশও বলবে পরে। যেরকম ধরো আমরা বাচ্চারা বা যারা কলেজে পড়ে তারা যদি এসে নিজেদের আই কার্ড ফ্ল্যাশ করে, তাহলে আমরা একটা 100 টাকা করে কুপন দিচ্ছি বই কেনার জন্য। তো এটা একটা মানে আমাদের বুক সেলার্সদের জন্য একটা ভালো ইন্সপিরেশন, কারণ এতগুলো বাচ্চা যদি এসে বই কেনে, আমরা 100 টাকা করেই দিচ্ছি, ওরা তো আরো পয়সা, 100 টাকায় তো বই হয় না। তো যাই হোক, তাদের জন্য একটা ইন্সপিরেশন এটা। আর ক্যারিয়ার কাউন্সেলিং ওদের ভ্যালু অ্যাড করছে ন্যাচারালি। ওরা আসছে যখন, ওদের ক্যারিয়ার কাউন্সেলিং থাকা দরকার আমার মনে হয়। তারপর বিদেশকে ইনভলভ করার কারণটাও হচ্ছে এরকমই অনেকটা। ওদেরকে আমরা বলেছি, এক্ষুনি সুমন্তদাও বললো, এক্ষুনি সিদ্ধার্থও বললো যে আমরা বিদেশি এম্বাসি গুলোকে অ্যাপ্রোচ করেছিলাম, অনেকগুলোকেই করেছিলাম। 2-3 জায়গা থেকে আমরা সাড়া পেয়েছি, হয়তো ফিউচারে আরো পাবো। ওরা যেটা আনবে, ওরা নিজেদের লিটারেচার নিয়ে আসবে, তার বিভিন্ন ভাষায় অনুবাদ নিয়ে আসবে, বাংলায় তো বটেই, সুমন্তদা বলেছেন যেটা। আর সেটা ছাড়া ওদের হয়তো ওরা কিছু নিজেদের ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু এডুকেশনাল বই টইও রাখবে, এরকম কথা আমরা বলেছি, চেয়েছি।
আর ট্যুরিজমও এখানে ইনক্লুড করা যেতে পারে। আমরা বলেছি, জানি না ওরা আনবেন কিনা, সেটা ওদের ব্যাপার। আর এই মোটামুটি এই, আর স্পেসিফিক যেটা আর যেটা করা হচ্ছে সেটা বাচ্চাদের জন্য অন্যান্য অনেক ইভেন্ট আমরা করার চেষ্টা করছি। যেমন একটা কালচারাল ইভেন্টস এর মধ্যেও আমরা ঢোকাবার চেষ্টা করেছি। একটা আমরা ডেডিকেট করে দিয়েছি, স্যাটারডে কে আমরা ডেডিকেট করে দিয়েছি মোরলেস। স্যাটারডেটা আমাদের যে শনিবার পড়ছে 21 তারিখ, আমরা ডেডিকেট করেছি কলেজ স্টুডেন্টসদের জন্য। ওখানে নুক্কড় নাটক আমরা একটা রাখার চেষ্টা করছি। কলেজ কয়ার্সদের ডেকে এনেছি। দিল্লিতে কলেজ কয়ার খুব ভালো পারফর্ম করে, এবং ইনফ্যাক্ট এদের মানে আমরা খুব একটা বেশি শুনি না এই জিনিসগুলো। যারা শোনে, যারা কলেজ ফেস্টেস্টে যায়, তারা জানে এটা। তো দেখি এবারে কিরকম দাঁড়ায়। আমরা একটা কম্পিটিশন করাবার জন্য, এটা আরেকটা আইপি ক্রিয়েট করার মতন একটা গল্প হলো, মানে আরেকটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে প্রপার্টি উইদিন প্রপার্টি আর কি। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাহুল। এটায় শুধু পার্টিসিপেন্টস বেড়ে যাবে আমার তা মনে হচ্ছে না। মেলাটা যেন ভীষণ ভাইব্রেন্ট, ভীষণ কালারফুল হয়ে উঠছে। মানে নানান ধরনের যে পার্টিসিপেন্টস এবং অডিয়েন্স বলুন, রিডার্স বলুন, তাদের একটা বিশাল ইন্টারাকশন হয়েছে, এবং যথার্থই এটা একটা মহামিলন উৎসব হতে চলেছে। হ্যাঁ ভাস্বতী, আমি একটুখানি বলে নিই, এটার সঙ্গে অ্যাড করার ব্যাপার আছে। দেখো, ব্যাপারটা কি হচ্ছে যে বেঙ্গল অ্যাসোসিয়েশন বাংলা ভাষার প্রচার এবং প্রসার করে। এখন বাংলা ভাষার প্রচার এবং প্রসার করতে গিয়ে যদি পরবর্তী প্রজন্মের কথা না ভাবলাম, তাহলে 50 লোকেরা, 60 লোকেরা, 70 লোকেরা বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য এগুলোকে দিল্লির বুকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, তাই তো? তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মকে আমরা কিভাবে আমাদের সঙ্গে নিয়ে আসছি। তো সেইটার ক্ষেত্রে আমাদেরকে মূলত যে বাংলা স্কুলগুলো ছাড়াও পাবলিক স্কুলে পড়া যে সমস্ত বাঙালিরা আছে, বাঙালি মানে বঙ্গ সন্তানরা আছে, ছেলেমেয়েরা, তাদেরকেও আমরা সঙ্গে নিয়ে আসার জন্য যেটা ব্যবস্থা করছি। এবং কলেজের কথা তো রাহুল বললোই। দেখো, বেসিক্যালি গত বছর থেকেই আমরা কিন্তু এই বাংলা বই মেলাটাকে শুধু বাংলা বই মেলা হিসেবে রাখিনি, সেখানে অন্যান্য বইও রাখছি। অন্যান্য বই রাখার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, মানে ইংরাজি ভাষা, হিন্দি ভাষা এবং অন্যান্য ভাষায় যদি দেখো ন্যাশনাল বুক ট্রাস্ট আছে বা অন্যান্য যারা আছে, তারা যদি অনুবাদ নিয়ে আসে খুব ভালো হয়। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম একটা খুব সুন্দর অনুষ্ঠান রাখা হচ্ছে, যেটা গত বছরও হয়েছিল। সেটা হচ্ছে যে যারা অনূর্ধ্ব 25 যারা আছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হচ্ছে। অনেকে অংশ নিয়েছিল, 13 জন মতো। তাদেরকে এটাই প্রশ্ন করা হচ্ছিল যে তুমি যে বইটা পড়েছো সেটা যে কোনো ভাষাতে হতে পারে, বাংলা, হিন্দি, ইংলিশ, স্প্যানিশ, এসপারান্তো, যে কোনো ভাষাতে হতে পারে। সেই ভাষাতে পড়ার পরে তুমি বাংলা ভাষায় এক্সপ্রেস করো যে তোমার বইটা কেমন লেগেছে। তো এইটা মানে আমরা রিডিং হ্যাবিটটা ফিরিয়ে আনার চেষ্টা করছি, যেটা তুমি সুমন্ত দাকে একটা প্রশ্ন করেছিলে যে 97 সালে বইমেলাটা কিভাবে ভেবে হয়েছিল। তখন একটা সুবিধা ছিল যে তখন বই ছাড়া অন্য কোনো কিছু ছিল না। মানে আমি যদি টিভি স্ক্রিনটা ছেড়ে দিই, কিছু ঘন্টা টিভি স্ক্রিনের যে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা ছিল, সেটার বাইরে কিন্তু বইই ছিল। এখন আমাদের রাস্তাটা, আমাদের জার্নিটা, আমাদের পথটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে গেছে, অনেক বেশি কঠিন। সেখানে ব্লু স্ক্রিনগুলো ঢুকে পড়েছে, মোবাইলটা ঢুকে পড়েছে। সেখান থেকে বার করে নিয়ে এসে এই বইয়ের দিকে নিয়ে আসার জন্য ওই যেটা লেখা আছে না, বুকে আয় মামা, ওইটা কিন্তু মানে BOOK বুক, মানে বইয়ের দিকে নিয়ে আসার কথাটাই আমরা বলার চেষ্টা করছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আরো আসবো আমরা সৌরাংশু সিংহর কাছে, এরপরে আসবো তার কাছে আবার অন্য প্রশ্ন নিয়ে। সঙ্গে চলে আসছি সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, এখনো পর্যন্ত বইমেলার যেটুকু আলোচনা শুনলাম, সে তো দেখছি একেবারে রাজস্ব যজ্ঞের মতো। তো এই সব এত বড় যেখানে ব্যাপার, এত কালারফুল ব্যাপার, এত মানুষের অংশগ্রহণ, তার অর্গানাইজেশন তো আর মানে খালি পকেটে হবে না। তো সে সম্বন্ধে তুমি কনভেনার, তুমি একটু জানাও। ভাস্বতী, এটা একটা খুব কঠিন এবং খুব ন্যায্য একটা প্রশ্ন তুমি করেছো। মানে যেটা ওই বলে না, জো দিখতা হ্যায় ও বিকতা নেহি।
দেখো, বেঙ্গল অ্যাসোসিয়েশন ডেফিনেটলি গোটা দিল্লি এনসিআর এ যত বাঙালি আছে তাদেরকে নিয়ে একসাথে কাজ করার একটা আপ্রাণ প্রচেষ্টা করে এসছে তার জন্মলগ্ন থেকে। বাট সত্যি কথা বলতে বেঙ্গল অ্যাসোসিয়েশনের সেরকমভাবে স্থায়ী কোনো ইনকাম নেই যে ইনকাম দিয়ে বেঙ্গল অ্যাসোসিয়েশন এরকম একটা বড় রাজস্ব যোগ্য করতে পারে। এবার ডেফিনেটলি সেই জায়গাগুলোতে আমাদেরকে বিভিন্ন মানুষের শরণাপন্ন হতে হয়, তাদের কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে হয় যে যাতে করে আমরা এই যা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেই জিনিসগুলোকে আমরা ওভারকাম করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা বিশাল বড় একটা মানে মানে কি বলবো, বিশাল বড় একটা হেডেক বলতে পারো, যে আমরা যদি শুধুমাত্র বইমেলা বা বাংলা বইমেলা হিসেবে আমরা যদি সেই জায়গাটাকে আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কাছে একটা লিমিটেশন তৈরি হয়ে যায় যে যারা বাংলা বা বাঙালি তারাই একমাত্র এইটার ভ্যালু বুঝতে পারবে এবং এটার ভ্যালু দেবে। আমাদের সেটাই একটা প্রধান প্রচেষ্টা যে শুধুমাত্র বাংলা নয়, যেহেতু আমরা এখানে সারা বছর ধরে অবাঙালি মানুষদের সঙ্গে মিশে আছি, অবাঙালি মানুষদের সঙ্গে থাকছি, তাদের খাবার খাচ্ছি, সবই করছি, তাহলে কেন আমরা এই বইমেলাটাকে শুধু বইমেলা না ভেবে বাংলা বইমেলা ভাববো? আজকে যদি তুমি এটা ভাবো যে তোমার প্রতিবেশী একজন নন বেঙ্গলি বা একজন হিন্দিভাষী একজন মানুষ আছেন, বইমেলাতে আসার সময় তুমি তাকে বললে চলো আমরা বইমেলা ঘুরতে যাই, ফার্স্ট কোয়েশ্চেন উনি তোমাকে করবেন যে मैं जाके क्या करूं वहां पे, वो तो सारा बेंगली बुक्स मिलता है। বাট এই বছর তুমি বলতে পারবে যে না, তোমার জন্য ওখানে বই আছে, তোমার জন্য ওখানে এন্টারটেনমেন্টের জায়গা আছে। আগামীকাল গিয়ে বা আগামী বছর গিয়ে তুমি যদি সেই ভদ্রমহিলাকে আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট করাতে পারো যে এই বইমেলাতে আপনি তো গেছিলেন গত বছরে, তো আপনার যারা পরিচিত আছে তাদেরকে নিয়ে আসুন। সেই পরিচিতির থেকেই আস্তে আস্তে আমার মনে হয় যেটা যে আগামী বছরে আমরা এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ বা রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলোকে ফুলফিল করতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি সবকিছু করার আগে কিছু তো ইনভেস্টমেন্ট আমাদেরকে করতেই হয়। এখন বাঙালি হিসেবে আমরা আমাদের সেই সময়টাকে ইনভেস্ট করছি যে আরো অবাঙালি মানুষদের কাছে, এবং নট অনলি অবাঙালি, আমরা বিদেশিদের কাছেও পৌঁছাচ্ছি যে আপনারাও আসুন, আপনারাও দেখুন, যাতে ভবিষ্যতে গিয়ে আমরা যেটা নিয়ে তুমি আগে প্রশ্ন করেছিলে যে কেন আমরা একটা স্থায়ী জায়গাতে করতে পারছি না, এটা একটা মেজর রিজন যে আমাদের কাছে যদি ফাইন্যান্সিয়ালি আমরা যদি এবল হতাম, আমরা প্রগতি ময়দানে বছরের পর বছর করতে পারতাম, কিন্তু পারি না। তার কারণ ডেফিনেটলি একটা হচ্ছে টাইমিং, অ্যাভেলেবিলিটি অফ দ্যাট রিসোর্স, আর অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল। তো আমরা চাইবো যে যারা আপনারা পডকাস্ট দেখছেন তারা আগামী দিনে আমাদের সঙ্গে আসুন এবং যে যেমন করে সম্ভব তাদের কেউ কাইন্ড দিয়ে করতে পারেন, কেউ ফাইন্যান্সিয়াল এড করতে পারেন, কিন্তু আমাদের এই প্রচেষ্টাটাকে আগে বাড়িয়ে নিয়ে চলুন। তোমার থ্রু দিয়ে, এই পডকাস্টের থ্রু দিয়ে আমি সবার কাছ থেকে এই একটাই রিকোয়েস্ট করতে চাই। এর সঙ্গে আমি আরেকটু যোগ করতে চাইবো, সেটা হচ্ছে যে যেহেতু দিল্লিতে বাংলা বইমেলা বলতে এই যে বাংলা শব্দটা, যেটা সিদ্ধার্থও বলছিল যে শুধুমাত্র আমরা যে ভূখণ্ড থেকে দূরে আছি এবং এখানে আরেকটি ভূখণ্ড করার জন্যই কি আমরা শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকবো? বাংলাকে নিয়ে এগিয়ে যেতে গেলে কিন্তু, যেটা সৌরাংশুও বললো, আমরা সবাই জানি যে সবাইকে নিয়ে সমস্ত ভাষার সঙ্গে এগোতে হবে। কারণ যখনই একটা সাহিত্য বা সংস্কৃতি আমরা করি, সেটা কিন্তু আদান প্রদানের রসে সঞ্জীবিত থাকে, সেটা কখনোই এককভাবে একা পথ হাঁটতে পারে না। আমি যেহেতু বাংলা পঠন পাঠনের সাথে যুক্ত আছি, সেজন্য আমি ব্যাপারটা আরো কাছ থেকে দেখতে পাই প্রতিদিন। সেটা হচ্ছে আমাদের নতুন শিক্ষানীতিতে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এবং তাতে বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, এবং যেটা বিভিন্ন কলেজ থেকে আমাদের কলেজে, মিরান্ডা হাউস কলেজে শিখতে আসে। তো এই যারা শিখতে আসে তারা তো সবাই বাঙালি নয়, তারা অবাঙালি, কারণ দুটি কোর্স আছে। বাংলা শেখার যে কোর্সেতে 60-70 জন আসে, তাদের কাছে কিন্তু এই বার্তাটা পৌঁছচ্ছে যখন তারা শিখছে, যখন তাদের সাথে বাংলার অক্ষর পরিচয় হচ্ছে, তারা ভাবছে বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, বাংলা খাবার, এই যে এক জায়গায় সমস্ত কিছুর একটা মিলন মেলা তৈরি হচ্ছে। তো সেখানে তারা আসবে, তারা যাবে এবং তারা
শুধুমাত্র বাংলা বাংলা নয়, তাদের অন্য জিনিসেরও আস্বাদ পাবে, এবং তার সাথে তারা তাদের যে ক্যারিয়ার কাউন্সিলিং, এবং আমরা বেঙ্গল অ্যাসোসিয়েশন থেকে যেটা চেষ্টা করছি বাংলা শেখানোর, যাদের সেরকম ভাবে আগ্রহ আছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা জানি চীনে, জাপানে, রাশিয়াতে আমরা যখন ছোট থেকে আমরা যে রাদুগা প্রকাশনের বই পড়ে বড় হয়েছি, তো অনুবাদের কাজ তো চলতে থাকে, এবং অবাঙালি বা বিদেশিরা বাংলা শিখে নিয়ে বাংলায় বড় কাজ করছেন, এর কিন্তু অভাব নেই। তো সুতরাং সেই আগ্রহটা যদি তাদের মধ্যে আমরা জাগিয়ে দিতে পারি, এইটা হচ্ছে একটা ব্রেকিং বাউন্ডারিজ, সেই জায়গাটা যে তোমরা এসো, তোমরা বাংলাকে দেখো, তোমাদের ভাষার সঙ্গে সঙ্গে বাংলাকেও চেনো, বাংলাকে পাশে নিয়ে পথ হাঁটো। তো এই জায়গাটা আমাদের এই দিল্লি বইমেলা, যেটাকে আমরা অনেক সময় অনেক আগে আমি শুনেছি, সেটা ঠিক কিনা সৌরাংশু বলতে পারবে, যে এটা আমাদের তৃতীয় বৃহত্তর বইমেলা ছিল, মানে আমি জানি না এখন আছে কিনা, এই শব্দটাকে নিয়ে মানে যাই হোক সেটা একটা সময় হয়েছিল। তো সেটা যাই হোক, কিন্তু আমি এই কারণে বলছি, যখন তৃতীয় বৃহত্তর কথাটা শুনেছিলাম তখন কিন্তু সেটা শুধুমাত্র বাংলার মধ্যেই আবদ্ধ ছিল। এই যে গ্লোবালাইজেশন, আমরা যে বিশ্বায়নের যুগে বাঁচি, এবং শুধুমাত্র অক্ষর শব্দ নয়, এই যে ডিজিটাল ব্যাপারটা পুরোপুরি চলে আসছে, আমরা আমাদের যেভাবে আমরা দেখতাম যে আমাদের ইমাজিনেশন, যে আমরা কোন একটা বই পড়ছি, অতএব আমরা সেটাকে আমরা ভিজুয়ালাইজ করছি, এই ভিজুয়ালাইজ পাওয়ারটা বই থেকে তো আসে, আমি আমার মতো করবো, ভাষ্যদিদি ভাষ্যদিদির মতো করবে। তো এই যে ব্যাপারটা আছে, তো এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যখন একটা ডায়াসপোর বড় ব্যাপারটা খুলে যাচ্ছে, তখন তার মধ্যে থেকে সবচেয়ে ভালো হতে পারে। তো সেই দিল্লির বইমেলাটাকে শুধু বাংলার মধ্যে আবদ্ধ না রেখে আমরা যে সমস্ত ভাষার একটা মিলন ক্ষেত্র করে তুলছি, সেটা কিন্তু প্রকারান্তরে আমরা বাংলাটাকেই বিশ্বের দরবারে আরো বেশি সম্মানিত করছি, আরো বেশি এগিয়ে দিচ্ছি। আমার আরেকটা বক্তব্য আছে, আমি আগেও বলেছি, প্রত্যেকবার বলে থাকি, বিভিন্ন ফোরামে বলেছি, যে যুব সম্প্রদায়কে নিয়ে এগোনো আমাদের মানে অতি আবশ্যক একটি বিষয়। কারণ আমরা বয়স হবে, আরো বয়স হবে, বয়স বাড়তে থাকে লোকের, আর যুব সম্প্রদায়কে যদি আমরা কাছে না টানি এবং বাংলার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত না করি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে অসুবিধায় পড়তে হবে। এর মধ্যে বই সংস্কৃতির একটা মূল অঙ্গ, অবশ্যই সাহিত্য, বাংলা ভাষা এটা মূল অঙ্গ আমাদের, কিন্তু বাংলা ভাষা ছাড়াও বাঙালি তো আমরা অবশ্যই, যারা বাংলা লিখতে পারে না বা সেইভাবে পড়তে পারে না, তারাও বাঙালি, তারা বুঝতে পারে, কথা বলতে পারে, বাংলা ভাষায় কথা বলছে সবসময়, তাদেরকেও আমরা জুড়তে পারি বিভিন্ন সামাজিক কাজে বা অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজে, তার সঙ্গে যুক্ত করতে পারি। সেই জন্য আমরা এবারেও বইমেলাতে পেন্টিং কম্পিটিশন রেখেছি, একটা ডিবেট কম্পিটিশন রেখেছি, যাতে বাংলায় তারা কিছু বলতে পারে, যে ভাষাতেই পড়ে থাকুক না কেন বইটা, সে বইয়ের বিষয়ে বলতে পারে। আগামী ভবিষ্যতে কে বলবে সে বাংলায় লিখবে না ইংরেজিতে লিখে সুনাম অর্জন করবে, এমন অনেক বাঙালি আছেন, অমিতাভ ঘোষ, অমিতাভ সিনহা, ঝুম্পা লাহিড়ী বা ইত্যাদি অনেকেই আছেন যারা আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন। তারাও বাঙালি, মানে খাওয়াতে পড়াতে সবকিছুতেই বাঙালি তারা, কিন্তু লিখছেন হয়তো অন্য ভাষায়। তাদেরকে মনের খোরাক জোগাবার জন্য আমরা বইমেলাটা করছি। বইমেলায় তাদের জন্য আমাদের শুধু বাংলা বই আছে তা নয়, বাংলা বই ছাড়া অন্যান্য ভাষাতে অনুবাদেও বই আছে। এছাড়া যে বিদেশি এম্বাসিগুলো, দূতাবাসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দেখুন, ভাষা শিক্ষাও একটা ব্যাপার, কেউ স্প্যানিশ শিখতে পারে, কেউ ফ্রেঞ্চ শিখতে পারে, তাতেও নিজের ক্যারিয়ার বানাতে পারে, সেই দিকেও এগিয়ে যেতে পারে। এবং সেই সব বাঙালি যুব সম্প্রদায়ের সদস্যদের আমরা বিভিন্ন ব্যবসায় উৎসাহিত করতে পারি, ব্যবসায় যে সুনাম অর্জন করবে। কারণ এখনই সিদ্ধার্থ বা আমরা প্রত্যেকেই যে বিষয়ে ভাবিত যে ফান্ড আসবে কোত্থেকে, টাকাটা তো দরকার, শুধু বিনা টাকায় শুধু ইমোশন দিয়ে হয় না, সেই টাকাটা দেয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তারা যদি বাঙালি প্রতিষ্ঠান হয় তাহলে আমাদের টাকা পেতে একটু সুবিধা হয় বেশি, সেই কাজেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাদেরকে। এবং বেঙ্গল অ্যাসোসিয়েশনের কাজকর্মের শুধু যে বইয়ের ব্যাপারে তা তো নয়, সামাজিক অনেক কাজ আছে, পড়ানোর কাজ আছে, স্বাস্থ্যের কাজ আছে, তাতে অনেক রকমের যোগদানের বিষয় রয়েছে, সেইগুলোতেও আমরা তাদেরকে টেনে আনতে পারি। বুকে আয় মামা বলা, শুধু বুকটা অবশ্যই ইংরেজিতে বুক মানে বই, কিন্তু বুকে আয় মামার মধ্যে এই আছে যে হৃদয়ে তোমরা স্থান গ্রহণ করো, বেঙ্গল অ্যাসোসিয়েশনের কাজের মধ্যে যুক্ত হও। সেইটা না হলে আমরা পরবর্তীকালে তাদেরকে আর কাছে হয়তো নাও পেতে পারি। সেই জন্য আমরা প্রত্যেকবারই চাই যুব সম্প্রদায়কে, যারা 25 বছরের কম বয়স্ক, তাদের লেখাতে আমরা উৎসাহ দিই। এমনকি তারা যদি রোমান হরফেও লেখে, আমরা নিজেদের পত্রিকায় সেটাকে প্রকাশ করে থাকি, বাংলাতে রূপান্তর করে। এইভাবে উৎসাহ দেওয়া যেতে পারে। একবারে নিষেধাজ্ঞা জারি করলে তারা হয়তো নিরুৎসাহ হয়ে পড়বে, যে বিশ্বকাপ ফুটবল জয় করতে পারছি না বলে ফুটবল খেলাটাই ছেড়ে দেবো, সেরকম করলে তো হয় না। সংস্কৃতি চর্চাও করবে, তার সঙ্গে ব্যবসার জন্য যে কাজকর্ম করা দরকার
সেটাও করবে, হয়তো সে বিদেশি ভাষা শিখেও কাজ করতে পারে। অবশেষে সে থাকবে বাঙালি, এবং বাঙালি মাত্রই আমাদের কাছে বেঙ্গল অ্যাসোসিয়েশনের সদস্য। খুব সুন্দর করে আমরা যে প্রবলেমসগুলো ফেস করতে হয় এই একটা বড় অনুষ্ঠান, মানে একটা মেগা ইভেন্ট অ্যারেঞ্জ করতে গেলে, সেটার অনেকটাই বুঝতে পারলাম যে কতটা কষ্ট করতে হয়, কতটা ঘাম, পরিশ্রম, রক্ত এসে মেশে এতে। তো যদি এটাকে বাঁচিয়ে রাখতে হয়, যদি আমাদের আগামী দিনের, আগামী প্রজন্মের কাছে বইকে তুলে ধরতে হয়, বইকে জনপ্রিয় রাখতে হয়, তাহলে এই চেষ্টাটা তো সকলকেই করতে হবে। sa sa ni sa re re sa re ga 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 ma ga re sa 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 ni sa re re sa ni sa pa ma ga sa sa ni sa re re sa re ga ga ma ga re sa 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 ni sa re re sa ni sa বইয়ের গন্ধে মাছি আনন্দে সকাল থেকে সন্ধে